আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের সপ্তম অধ্যায়ের সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথমত কিছু অনুধাবনের প্রশ্ন নিয়ে কথা বলবো, দেন তারপরে কিছু বহু নির্বাচনী অংশ দেখব এবং তোমাদের কিছু পড়া থাকবে তথ্যভিত্তিক অর্থাৎ ছক ভিত্তিক কিছু পড়া থাকবে, বই থেকে কিছু তথ্য তোমাদের করতে হবে। তো আজকে মূলত পড়াটা একটু বেশি হবে, কারণ আমি চাইছি যে এই চ্যাপ্টারে টোটাল 8টা ক্লাসে শেষ করতে। আজকের ক্লাসে একটু বেশি, অর্থাৎ 2 পৃষ্ঠার জায়গায় ঠিক 2.5 পৃষ্ঠা যদি হয়, আর পরের ক্লাসে আবার 2.5 পৃষ্ঠা হয়, তাহলে আমাদের সপ্তম অধ্যায়টা শেষ হয়ে যাবে সেই হিসাবে। তো দেখো, প্রথম প্রশ্ন, বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি কেন? আচ্ছা, যেহেতু কেন প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, সুতরাং আমাদের জবাবটাও কেনর মতো করেই দিতে হবে। আমি বলছি একটা ব্যাখ্যা করতে বললে সেটা শুধু একটা ব্যাখ্যা আসে, আর যদি প্রশ্নটা হয় কেন, তাহলে সেটার জবাবটা আবার আমরা কেনর মতো করেই দিব। তো বায়ু অপেক্ষা পানিতে, তাহলে বায়ু আর পানি এর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, একটা বিশাল পার্থক্য। এখানে দেখো যে কোনো মাধ্যমে শব্দের বেগ ওই মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, মাধ্যমের নিজস্ব ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে যদি শব্দের বেগটা মাধ্যমের নিজস্ব ঘনত্বের উপর নির্ভর করে, তো আমরা দেখতে পাচ্ছি যে বায়ু এবং পানি এই দুটি মাধ্যমের ঘনত্বের মধ্যে একটা বিশাল পরিবর্তন আছে, চেঞ্জ। যে মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে সেই মাধ্যমের বেগ তত বেশি হবে। তো আমরা যেটা দেখি যে বায়ু অপেক্ষা পানি মাধ্যমের ঘনত্ব হচ্ছে বেশি, তাই আচ্ছা, তাহলে পানি মাধ্যমের ঘনত্ব হচ্ছে বেশি, তাই বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি। তো এখন হয়তো বা কেউ আবার প্রশ্ন করতে পারো, স্যার তাহলে বা ঘনত্বের সাথে শব্দের বেগের সম্পর্ক? হ্যাঁ, ঘনত্বের সাথে মূলত সরাসরি শব্দের বেগের সম্পর্ক আমাদের বইয়ে না থাকলেও আমাদের বইয়ে তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্ক আছে। কিন্তু ঘনত্ব আবার তাপমাত্রার সাথে জড়িত, কারণ আমরা জানি যে তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর উপরে সেটার আবার ডেনসিটি কমে যায়, এরকম। তো এই জন্য এটা একটা ম্যাচিং আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো তোমরা, বাদুর শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে পথ চলে। আচ্ছা, এটা নিয়ে আমি খুব অল্প আজকে ব্যাখ্যা করতে চাই। এর কারণ হলো, গত ক্লাসে আমি বাদুরের পথ চলার ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করছিলাম, যে বাদুর আসলে কিভাবে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে পথ চলে। হ্যাঁ, শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে, সেই তরঙ্গ গিয়ে আশেপাশের কোনো প্রতিবন্ধকের সাথে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসলে সেখান থেকে যে প্রতিধ্বনি সৃষ্টি হয়, সেই প্রতিধ্বনিটা শুনে বাদুর বুঝতে পারে যে আসলে কোন দিকে বাধা আছে। যেদিকে বাধা আছে সেই দিকে সে যাবে না, যেদিকে দেখবে যে ওই দিক থেকে কোনো প্রতিধ্বনি আসতেছে না, তার মানে সেদিকে কোনো বাধা নাই, সেই দিকে যাবে। আসলে ওই যে ওর মানে শ্রবণ শক্তিটা খুব বেশি, সেজন্য সে এইভাবে চলতে পারে। আচ্ছা, এরপরে দেখো 26 নম্বর হচ্ছে, বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি। তাহলে ওই যে যে বিষয়গুলো, ওগুলো আমরা দেখতে চাই, যে বিশুদ্ধ পানি আর সমুদ্রের পানির মধ্যে যদি ঘনত্ব চেঞ্জ থাকে, তাহলে বলতে পারবো। তো ঘনত্বের সাথে সাথে এখানে আরেকটা বিষয় জড়িত আছে, যেটা আমরা একটু দেখতে পাচ্ছি, যে ঘনত্বের সাথে সাথে মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের উপরে বিষয়টা নির্ভর করে। কোন মাধ্যমের শব্দের বেগ মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর নির্ভর করে। বিশুদ্ধ পানির ঘনত্ব সমুদ্রের পানির ঘনত্বের চেয়ে কম, এজন্য বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগটা হয় বেশি। তো পরে দেখো, রোগ নির্ণয়ের শব্দোত্তর কম্পন ব্যবহার করা হয়, এই বিষয়টা আমরা একটু দেখবো, যে রোগ নির্ণয়ে কিভাবে শব্দোত্তর কম্পন ব্যবহার করা হয়। এটার জন্য আমাকে একটু ডিসক্রাইব করতে হবে তোমাকে একটু এরকম ভাবে। দেখো, যে বর্ণনাটা এইভাবে আমি দিচ্ছি, যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে শব্দোত্তর কম্পন। তো শব্দোত্তর কম্পন ব্যবহারের মাধ্যমে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে পরীক্ষাটি করা হয়, তার নাম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। এটা নিয়ে আমরা বিস্তারিত পাবো আমাদের বইয়ের 14 নম্বর চ্যাপ্টারে, সেখানে গেলে এটা নিয়ে আমরা বিস্তারিত পাবো। তো এখানে মোটামুটি যতটুকু আমি জানাইলাম সেটা হচ্ছে যে সেই আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রে ব্যবহার করা হয় শব্দোত্তর তরঙ্গ। শব্দোত্তর, আসলে আল্ট্রাসোনোগ্রাফি শব্দটা ভাঙলে পাওয়া যায় আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড মানে কিন্তু শব্দোত্তর তরঙ্গ, যার কম্পাঙ্ক 20,000 হার্জের চাইতে বেশি। তো ওখানে একটা ট্রান্সডিউসার নামক অংশ আছে সেই যন্ত্রে, সেখান থেকে উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি হয়, এবং সেটা গিয়ে আমরা যেই জায়গাটা অর্থাৎ পরীক্ষাটা করতে চাই সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে একটা ইমেজ আকারে। তাহলে যায় শব্দ, ফিরে আসে ইমেজ আকারে। ঠিক এভাবে আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে শব্দোত্তর কম্পন ব্যবহার করতে পারব। এরপরে হচ্ছে কম্পাঙ্ক পর্যায়কাল, কম্পাঙ্ক পর্যায়কালের ব্যস্তানুপাতিক, এই বিষয়টা আছে। এটা একটু তোমাদের কাছে নতুন মনে হতে পারে, তবে আমি মনে করি যে একেবারে নতুন নয়। দেখো, আমরা যে ভি সমান এফ ল্যামডা যখন প্রমাণ করলাম সমীকরণে, তখন কিন্তু এই বিষয়টা আমরা ব্যাখ্যা করছিলাম, যে কোন তরঙ্গের পর্যায়কালকে প্রকাশ করা হয় টি দ্বারা, আর কম্পাঙ্ককে হচ্ছে এফ দ্বারা। তো আমরা তো ভালোভাবেই জানি এফ হচ্ছে কম্পাঙ্ক, তার মানে 1 সেকেন্ডে যে কটা স্পন্দন সম্পূর্ণ করে তাকে কম্পাঙ্ক বলে। তাহলে কিন্তু বলে দিতে পারি যে কোন এফ সংখ্যক, অর্থাৎ এফ মানে তো কম্পাঙ্ক, অর্থাৎ কম্পাঙ্ক যত, তত সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে 1 সেকেন্ডে।
সুতরাং একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে 1/f সেকেন্ডে। তো একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যতটুকু সময় লাগে তাকে যেহেতু পর্যায়কাল বলে, সেই হিসাবে আমরা আবার বলতে পারি t সমান 1/f। এই বিষয়টা আবার এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। তো 28-এর পরে আমাদের যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা, শ্রাব্যতার সীমা নির্ণয় করো। শ্রাব্যতার সীমা নির্ণয় না, শ্রাব্যতার সীমার ব্যাপারটা ব্যাখ্যা করো। তো শ্রাব্যতার সীমা নিয়ে যেটা বলছিলাম, শ্রাব্যতা মানে কিন্তু আসলে শুনতে পাওয়ার যে লেভেল সেটাকে বলা হয় শ্রাব্যতা। তো এরকম যে আমরা বলছিলাম 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে আমরা শুনতে পাই, তার বাইরের শব্দগুলো আমরা শুনতে পাই না। তাহলে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যেহেতু শুনতে পাই, এই সীমানাটাই হচ্ছে শ্রাব্যতার সীমা। আর এর বাইরে 20,000-এর চেয়ে বেশি হইলে তাকে আমরা বলি শব্দোত্তর তরঙ্গ, আর 20 হার্জের চেয়ে কম হলে তাকে বলি শব্দেতর তরঙ্গ। আচ্ছা, এই ছিল মোটামুটি অনুধাবনের প্রশ্ন। দেখো তারপরে বেশ কিছু ব্যাপার আছে এখান থেকে, যেটা একটু খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে আমাদের। যেমন মূল বইয়ের 202 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, অঙ্কটি আমাদের করতে হবে। এটা করে নিবা, তোমরা পারবা। এর যেতে কঠিন অঙ্ক আমি তোমাদের করাচ্ছি। তারপর দেখো মূল বইয়ের 203 পৃষ্ঠায় একটা ছক আছে, সেই ছকে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগের মান আছে, এটা লিখে মুখস্থ করতে হবে। যে বলছি যে আজকে পড়াটা একটু বেশি হবে, কিন্তু করে নিতে হবে। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ ছক লিখে মুখস্থ করে। এখন বিভিন্ন মাধ্যমে শব্দের বেগের ধারণা হয়তো আমরা অনেকটাই জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নের মধ্যে পেয়ে গেছি। পানি, বায়ু, লোহা কোন মাধ্যমে শব্দের বেগ কত, তো ওখানে মোটামুটি অনেকগুলো মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে সেটা। তারপর আমাদের মূল বইয়ের 206 পৃষ্ঠায় তোমরা দেখতে পাবা যে শব্দের পরিমাণের একটা ছক। শব্দের পরিমাণটা মূলত সেখানে হচ্ছে শব্দের তীব্রতার একটা ছক দেওয়া আছে, যে কোন শব্দের তীব্রতা আসলে কেমন হবে, কোনটা আমরা কথা বলার ক্ষেত্রে সেটার তীব্রতা কত, ফিসফিস করে কথা বলে তার তীব্রতা কত, আমাদের মোটামুটি সহ্য করার মতো সর্বোচ্চ তীব্রতা কত, তবে এটা ডেসিবেল এককে দেওয়া আছে। তার মোটা আমাদের কাজে লাগবে। যেমন আমাদের শ্রবণের ক্ষেত্রে যতটুকু ডেসিবেল আমরা সহ্য করতে পারি, ঠিক ততটুকু ডেসিবেলের শব্দের কাছে আমরা যেতে পারবো। তার চেয়ে বেশি গেলে কিন্তু আমাদের ক্ষতি হবে। আচ্ছা, তো এখন যেগুলো দেখো বহু নির্বাচনী অংশগুলোতে আমি যা বলবো এগুলোতে আসলে নতুন কিছু নাই, সবগুলোই পুরনো আলোচনা হয়েছে, কিন্তু এমসিকিউ আকারে এখানে গুছিয়ে দিচ্ছি। দেখো যে শ্রাব্যতার পাল্লা, পাল্লা মানে কিন্তু সীমানা, সীমানাটা কত, 20 হার্জ থেকে 20,000 হার্জ। তারপরে হচ্ছে শব্দ অনুভূতির বা দর্শন অনুভূতির স্থায়িত্ব কাল। আসলে এখানে মূলত শব্দ অনুভূতির কথাটাই জানতে হবে, তারপরে দর্শন অনুভূতি দিয়ে দিছি, যদিও সেটা আমরা আরো পরে পেয়ে যাবো আমাদের বই, কিন্তু জানাই দিচ্ছি যে শব্দ অনুভূতি তার মানে কোনো শব্দ শুনলে সেটা আমাদের মস্তিষ্কেও থাকে 0.1 সেকেন্ড, কোন বস্তু দেখলে সেটা আমাদের মস্তিষ্কে থাকে 0.1 সেকেন্ড। এটা মানুষের জন্য বলা আছে। শব্দের তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভর করে। আমরা জানি তীক্ষ্ণতার একক হার্জ, কম্পাঙ্কের একক হার্জ। তো নারী এবং শিশুদের ক্ষেত্রে কণ্ঠস্বরের কম্পাঙ্ক বেশি। হ্যাঁ, এটা বলা হয়েছিল, আমরা আগে বলছিলাম যে ভোকাল কর্ড একজন দৃঢ় থাকে না। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চারিত হয় না, তার মানে শূন্য মাধ্যমে শব্দ চলবে না, মাধ্যম লাগবেই। কোনো মাধ্যম ছাড়া শব্দ চলবে না, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, এবং সেটা হবে স্থিতিস্থাপক মাধ্যম। তো গ্যাসীয় মাধ্যমে, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ বেশি। তারপরে হচ্ছে পরবর্তী মাধ্যমে দেখতে পাচ্ছ যে এরকম গ্যাসীয়। আচ্ছা, পরের ব্যাপারগুলো আবার এখান থেকে একটু আলোচনা করি। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কম, আর কঠিন মাধ্যমে শব্দের বেগ হচ্ছে সবচেয়ে বেশি। তো মাঝামাঝি আরেকটা আছে, সেটা আমরা জানি, সেটা হচ্ছে তরল। তারপরে শব্দের প্রতিফলনের উদাহরণ হচ্ছে প্রতিধ্বনি। দেখো, আর এই সম্পর্কটা আমরা আগেই জানি, শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এরকম ইকুয়েশন আমরা এই চ্যাপ্টারের শুরুতেই কিন্তু বলছিলাম, এমসিকিউ তো হয়তোবা কাজে লাগে, যে একটা বর্গের সমানুপাতিক। লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের 3.34 গুণ। কিভাবে হবে আলোচনা? একদম সহজ হবে। লোহার শব্দের বেগটা আর পানিতে শব্দের বেগটা জানলে আমরা পানির শব্দের বেগটা দিয়ে লোহার শব্দের বেগটাকে ভাগ করে দিব, তাহলে বলতে পারবো কতটুকু। তো তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়, সেটা কিন্তু অনেক আগেই বলা হয়েছে। তো আসলে কতটুকু করে বাড়ে সেটা নিয়ে আমরা একটা ইকুয়েশনও বলছিলাম। ইকুয়েশনটা যদি ব্যবহার করে আমি এখন অঙ্ক করি নাই, বাট সেখানে এরকম একটা ব্যাপার ছিল যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে। আবারও বলছি, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে। মানে শব্দের বেগ যে বাড়ে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, সেটা ঠিক আছে, কিন্তু কতটুকু বাড়ে সেটা তো দরকার আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। কারণ এটা আমরা জানি ওই যে একক ক্ষেত্রফলে আর কি, একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় সেটা, এই জন্য তীক্ষ্ণতার একক হার সেটা আগেই জানি। তো শব্দের সুরযুক্ত শব্দের তিনটা বৈশিষ্ট্য, এটা গত ক্লাস আলোচনা হয়েছে, তীব্রতা, তীক্ষ্ণতা, টিম্বার, এটাকে গুণ বা জাতীয় বলা যায়। শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন সম্ভব। তো উপরিপাতন কথাটা বোধহয় আগে তোমাদের ব্যাখ্যা করা হয়েছে, যে একটা শব্দের উপর যদি আরেকটা শব্দ পড়ে একসাথে, হ্যাঁ, এবং দুইটা মিলে যদি একসাথে একটা জোরে সাউন্ড তৈরি হয়, সেটাকে বলা হয় উপরিপাতন। সমুদ্রের গভীরতা মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করে, যার নাম হচ্ছে সোনার যন্ত্র। সোনারের পুরো শব্দটা হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তো এই সোনার যন্ত্র ব্যবহার করা হয়েছিল, পিনাক 6 নামে একটা লঞ্চ ডুবে গেছিল,
মাওয়ায় আমরা জানি সেটা তোলার জন্য সোনার যন্ত্র আনা হয়েছিল। সোনার যন্ত্রে উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়, অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয় সোনার যন্ত্রে। এটা খুব ভালোভাবে জানতে হবে। আর সেটা ব্যবহারটা হয়তো আমরা পরবর্তীতে ভিডিও আকারে দেখতে পাবো যে সোনার যন্ত্র কোথায় ব্যবহার করা হয় বা সেটার আসলে মূল মেকানিজমটা কি। মূলত সেখানে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। এরপরে আমি শব্দোত্তর এবং শব্দোত্তর অর্থাৎ দুই ধরনের তরঙ্গের কিছু ব্যবহার এখানে তোমাদের নোট করে দিবে। এগুলো এমনি সাধারণত খুঁজে পাওয়া যায় না বইয়ে, তো রেডি করে দিচ্ছি, তোমাদের খুব ভালো কাজে লাগবে। যে যদি এভাবে প্রশ্ন চলে আসে শব্দোত্তর তরঙ্গ কোথায় ব্যবহার করা হয়, শব্দোত্তর তরঙ্গ কোথায় ব্যবহার করা হয়, তাহলে কাজে লাগবে। ওয়াশিং মেশিনে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার ক্ষেত্রে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। দাঁতের স্কেলিং এর শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। প্রত্যেকটা শব্দই তোমাদের সাথে পরিচিত। সোনার যন্ত্র শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। এগুলো শব্দোত্তর শেষ। এবার শব্দোত্তর, এবার শব্দতর। পারমাণবিক বোমার বিস্ফোরণে ভূমিকম্পের সৃষ্টি হয় শব্দোত্তর তরঙ্গ। পারমাণবিক, তারপরে হাতির শ্রাব্যতা হচ্ছে 1 থেকে 20 হার্জ, এটাও শব্দোত্তর। শ্রাব্যতার ঊর্ধ্বসীমাগুলো যদি দেখে, এগুলো সব শব্দোত্তর। কুকুরের 35,000 শব্দোত্তর। বাদুড়ের 1 লাখ, মাকড়সার 45,000 শব্দোত্তর। মাটির নিচে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে সিসমিক সার্ভে করা হয়। তো এখন সিসমিক সার্ভে শব্দটা তো তোমাদের জন্য নতুন। আসলে নতুন ওরকম ঝামেলার কিছু না। যে সিসমিক সার্ভে জিনিসটা কি সেটা যদি আমরা একটু বুঝতে চাই, যে সিসমিক সার্ভে, সার্ভে মানে হচ্ছে জরিপ চালানো। জরিপ চালানো কি, যে মাটির নিচে তেল গ্যাস এগুলো আছে কিনা সেগুলো অনুসন্ধান চালানোর জন্য এই যে তোমার সাউন্ড বা শব্দ ব্যবহার করে এই সার্ভেটা চালানো হয় মূলত। এই জন্য এটার নাম হচ্ছে সিসমিক সার্ভে। তো সিসমিক সার্ভে যে চালানো হয় তার জন্য যে যন্ত্রটা লাগে তার নাম হচ্ছে জিওফোন, এটা আমাদের বই আছে। এটা ব্যবহার করে সিসমিক সার্ভে। তো সিসমিক সার্ভের ক্ষেত্রে জিওফোনও কিন্তু একই কাজ করে। জিও মানে কিন্তু জিওগ্রাফি, অর্থাৎ ভূপৃষ্ঠ, অর্থাৎ পৃষ্ঠের নিচের দিকে পাঠাতে হবে। ফোন মানে হচ্ছে কথা বা শব্দ, তার মানে শব্দ প্রেরণ করতে হবে। সেটাও হবে উচ্চ কম্পাঙ্কের শব্দ, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি বেশি। মানুষ সর্বোচ্চ 105 ডেসিবেল তীব্রতা সহ্য করতে পারে। তাহলে এর চেয়ে বেশি শব্দ যেখানে আছে সেখানে যাওয়া উচিত নয়। শব্দের উৎস এক হলে, মাধ্যম পরিবর্তন হলে কম্পাঙ্ক একই থাকে। এটা আমাদের বলা হয়েছে আগে হয়তো, যে শব্দের উৎস একই হলে, যদি উৎস সেম থাকে, মাধ্যম পরিবর্তন হলেও কম্পাঙ্ক একই থাকবে। কিন্তু যদি মাধ্যম একই হয় তাহলে কিন্তু আবার বেগ এক থাকবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে মাধ্যম চেঞ্জ হলে বেগ চেঞ্জ হবে, আর উৎস চেঞ্জ হলে কম্পাঙ্ক চেঞ্জ হবে। অর্থাৎ তাহলে কম্পাঙ্কটা উৎসের সাথে জড়িত, আর বেগের পরিবর্তনের ব্যাপারটা মাধ্যমের সাথে জড়িত। পানিতে শব্দের বেগ বাতাসের শব্দের বেগের প্রায় 4 গুণ। লোহায় শব্দের বেগ বাতাসের শব্দের বেগের প্রায় 15 গুণ। একেবারে সহজ ব্যাপার, কিছুই করতে হবে না তোমাদের। শুধুমাত্র এই যে একটার বেগকে আরেকটা দিয়ে ভাগ করে দিব। যেমন পানিতে শব্দের বেগ যত, ওইটা নিয়ে লোহায় শব্দের বেগ দিয়ে ওটাকে ভাগ করবে, এবার আরেকবার লোহার শব্দের বেগকে বায়ুর শব্দের বেগ দিয়ে ভাগ করবো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তো ঠিক আছে, আজকের আলোচনা এতটুকুই। আশা করি সবাই বুঝতে পারছো।